আজকের এই বিশেষ আয়োজনে আমরা ই-কমার্স বিজনেস মডেলগুলোর গভীরে একটু ডুব দেওয়ার চেষ্টা করব। হুম। আমাদের কাছে যে বিভিন্ন সোর্স আছে সেগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করব যে এই অনলাইন ব্যবসা মানে লেনদেনের জগৎটা ঠিক কত রকমের হতে পারে, ঠিক। আর এই মডেলগুলো আসলে কিভাবে কাজ করে। মানে শুধু অনলাইনে কেনাকাটা নয়, এর বাইরেও যে একটা বিশাল ব্যাপার আছে সেটাই আজ দেখতে চাইছি আমরা। একদম, অনেকগুলো দিক আছে এর। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যে অনলাইন দুনিয়া, এখানে ব্যবসা আর গ্রাহকদের মধ্যে যে সম্পর্ক, সেটা তো আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ, জানি তো। যখন কোনো কোম্পানি সরাসরি আমাদের মতো মানে সাধারণ ক্রেতাদের কাছে অনলাইনে জিনিস বিক্রি করে, ওই পরিচিত মডেলটা দিয়ে শুরু করি। অবশ্যই, ওটা দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, ওটাকে বলে B2C, মানে বিজনেস টু কনজিউমার মডেল। B2C, রাইট। এটা বোধহয় ই-কমার্সের সবচেয়ে চেনা চেহারা, তাই না? হ্যাঁ, তা তো বটে। এখানে একটা বিজনেস অর্গানাইজেশন, সে ছোট অনলাইন দোকান হোক বা বড় ব্র্যান্ড, তাদের নিজেদের ওয়েবসাইট বা ধরুন কোনো মার্কেট প্লেস থেকে সরাসরি এন্ড কাস্টমারের কাছে মানে কনজিউমারের কাছে পণ্য বা সার্ভিস বেচে। আচ্ছা। আর এই পুরো প্রসেসটার মধ্যেই কিন্তু অনেকগুলো ধাপ আছে, যেমন ধরুন অর্ডার নেওয়া, সেটা প্রসেস করা, তারপর সেটার মার্কেটিং করা, আচ্ছা। বিক্রি করা, ডেলিভারি দেওয়া, আর কাস্টমার সার্ভিস। হ্যাঁ অবভিয়াসলি বিক্রির পরে যে সাপোর্ট লাগে মানে কাস্টমার সার্ভিস, সেটাও এর অংশ। আমরা যে রোজ ফ্লিপকার্ট, অ্যামাজন বা ধরুন পাড়ার অনলাইন মুদি দোকান থেকে কিনি, সেগুলো সবই কিন্তু এই B2C। একদম ঠিক, এটা তো আমাদের রোজকার জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভাবুন, ব্যবসাগুলো তো শুধু আমাদের কাছেই বিক্রি করে না। না না। ওরা তো নিজেদের মধ্যেও প্রচুর লেনদেন করে, তাই না? যেমন একটা ফ্যাক্টরি হয়তো অন্য কোম্পানিকে পার্টস দিচ্ছে। ঠিক। অনলাইনে এই ধরনের লেনদেন হলে সেটাকে কি বলে? হ্যাঁ, এখানেই চলে আসছে B2B মডেল, মানে বিজনেস টু বিজনেস। ও, B2B। আর এই স্কেলটা মানে এর পরিধি আর অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক ক্ষেত্রে B2C-কেও ছাপিয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, এখানে একটা ব্যবসা অন্য একটা ব্যবসার সাথে লেনদেন করে ওই ডিজিটাল প্ল্যাটফর্মে। এর উদাহরণ কিন্তু অনেক রকম হতে পারে। যেমন? ধরুন একজন হোলসেলার, সে অনেকগুলো রিটেল দোকানের কাছে প্রোডাক্ট বিক্রি করছে, এটা B2B। আচ্ছা। অথবা ধরুন সফটওয়্যার কোম্পানি, যারা কিনা ব্যবসার জন্য সফটওয়্যার বানায়। ভারতে যেমন ট্যালি বা জোহো খুব চলে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। কুইকবুকসও তো আছে। একদম, কুইকবুকস আছে, বা ধরুন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য মার্গ, ERP, এগুলো সব B2B প্রোডাক্ট। আবার ধরুন বড় বড় IT কোম্পানিগুলো, ইনফোসিস, টেক মহিন্দ্রা, উইপ্রো, এরা যে অন্য কর্পোরেট ক্লায়েন্টদের টেকনোলজি সার্ভিস দেয়, সেটাও B2B। সেটাও B2B। আর এই যে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া মানে লজিস্টিক্স, DHL, ব্লু ডার্ট, গাতি, এরা যে অন্য ব্যবসার মালপত্র ডেলিভারি করে। ও আচ্ছা, এটাও B2B। বা হ্যাঁ, এটাও B2B সার্ভিসের মধ্যে পড়ে। কাজেই বুঝতেই পারছেন এর ক্ষেত্রটা কিন্তু বিশাল। তার মানে ব্যবসার চাকা ঘুরতে পর্দার আড়ালে এই B2B লেনদেনের একটা বিরাট ভূমিকা আছে। এটা জানাটা জরুরি ছিল। আচ্ছা, তাহলে আমরা দেখলাম B2C মানে ব্যবসা থেকে কাস্টমার, আর দেখলাম B2B ব্যবসা থেকে ব্যবসা। ঠিক। এবার একটু অন্য দিকটা দেখি। যদি আমার মতো সাধারণ মানুষ মানে কনজিউমার হ্যাঁ, অন্য একজন কনজিউমারের কাছে কিছু বিক্রি করতে চায়, ধরুন আমার পুরনো মোবাইলটা বা নিজের হাতে বানানো কিছু, হ্যাঁ, এটাও তো হয়, খুব কমন এখন। এটাকে কি বলে? এটাকে বলে C2C মানে কনজিউমার টু কনজিউমার। C2C? হ্যাঁ। আচ্ছা, এই মডেলে একজন ব্যক্তি বা কাস্টমার সে একটা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্য একজন কাস্টমারকে মানে কাস্টমার 2কে সরাসরি কিছু বেচতে চাইছে। মানে OLX বা eBay টাইপের। এক্স্যাক্টলি ঠিক। এই প্ল্যাটফর্মগুলো এখানে একটা মার্কেট প্লেস বা বলা যেতে পারে মিডলম্যানের মতো কাজ করে। একজন তার জিনিসের বিজ্ঞাপন দেয় মানে সে বেচতে চায়, ওয়ান্ট টু সেল প্রোডাক্ট, আর একজন সেটা দেখে কিনতে চায়, ওয়ান্ট টু বাই প্রোডাক্ট। তারপর লেনদেনটা যখন হয় তখন প্ল্যাটফর্মের মাধ্যমেই হয় সাধারণত। ক্রেতা জিনিসটা পায়, রিসিভস প্রোডাক্টস, আর বিক্রেতা টাকাটা পায়, রিসিভস মানি। আচ্ছা। আর এই প্ল্যাটফর্মগুলো শুধু যে যোগাযোগ করিয়ে দেয় তা নয়, অনেক সময় পেমেন্টের ব্যবস্থা করে দেয় বা ধরুন রেটিং সিস্টেম রাখে, যাতে একটা ভরসার জায়গা তৈরি হয়। এখানেই কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে, কারণ অনলাইন লেনদেন মানে শুধু কেনা বেচা নয়, এটা নানা ধরনের সম্পর্কও তৈরি করছে। ঠিক বলেছেন। আচ্ছা, এই মডেলগুলোর বাইরেও তো লেনদেন হয়,
যেমন ধরুন সরকারের সাথে আমাদের লেনদেন বা যোগাযোগ। ও হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা দিক। সেখানে ই-কমার্স বা ডিজিটাল মাধ্যমের কি ভূমিকা? মানে কোনো মডেল আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। সরকারের সাথে নাগরিক এবং ব্যবসার যে ডিজিটাল লেনদেন বা যোগাযোগ, সেটা তো ই-গভর্নেন্সের একটা বিরাট অংশ। আর এখানেও কয়েকটা মডেল কাজ করে। তাই যেমন যেমন ধরুন G2C, মানে গভর্নমেন্ট টু কনজিউমার। G2C। আচ্ছা, এই মডেলে সরকার সরাসরি নাগরিকদের বিভিন্ন সার্ভিস অনলাইনে দেয়। ধরুন সরকারি ফর্ম ডাউনলোড করা বা কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করা। ও বুঝেছি। বা ধরুন সরকারি কোনো তথ্য জানা। একদম, এগুলো সবই G2C। এর আসল উদ্দেশ্য হল নাগরিকদের জন্য সরকারি পরিষেবা পাওয়াটা সহজ আর দ্রুত করা। ঠিক। এর ঠিক উল্টোটা হল C2G, মানে কনজিউমার টু গভর্নমেন্ট। C2G মানে আমরা সরকারের সাথে যোগাযোগ করছি। হ্যাঁ, আমরা মানে সাধারণ নাগরিকরা সরকারের সাথে যোগাযোগ বা লেনদেন করছি। সবচেয়ে সহজ উদাহরণ হল অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া। ও হ্যাঁ, ই-ফাইলিং। হ্যাঁ, ই-ফাইলিং, বা ধরুন ইলেকট্রিক বিল, জলের বিল, এগুলো অনলাইনে দেওয়া। আচ্ছা, জিএসটি দেওয়াও কি এর মধ্যে পড়ে? হ্যাঁ, পেইং জিএসটি, এটাও C2G। এই মডেলটা আমাদের মানে নাগরিকদের দায়িত্ব পালন করাটা অনেক সহজ করে দিয়েছে। তা বটে। আবার দেখুন, সরকারের তো অনেকগুলো ডিপার্টমেন্ট, তাই না? অন্য একটা সরকারি সংস্থার সাথে ডিজিটাল মাধ্যমে ডেটা শেয়ার করে বা যোগাযোগ করে, সেটাকে বলে G2G, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। G2G, ইন্টারেস্টিং। এটা ভেতরের কাজের জন্য। হ্যাঁ, এটা মূলত অভ্যন্তরীণ প্রশাসনিক কাজকর্মের দক্ষতা বাড়াতে সাহায্য করে। আচ্ছা, আর সবশেষে ব্যবসাগুলো তো সরকারের সাথে লেনদেন করে, তাই না? পরে তো বটেই। টেন্ডার বা সাপ্লাই। ঠিক। যখন কোনো প্রাইভেট কোম্পানি সরকারি কোনো প্রজেক্টের জন্য অনলাইনে টেন্ডার দেয়, বা ধরুন সরকারি অফিসে কোনো জিনিস বা সার্ভিস সাপ্লাই করে, সেই মডেলটাকে বলে B2G, মানে বিজনেস টু গভর্নমেন্ট। B2G, আচ্ছা। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতেও কিন্তু এই মডেলটার বেশ ভূমিকা আছে। দারুণ। তার মানে সরকার আর নাগরিকদের মধ্যেও ডিজিটাল মাধ্যমে একটা বেশ ভালো সম্পর্কের জাল তৈরি হয়েছে। পরিষেবা দেওয়া নেওয়া দুটোই আধুনিক হচ্ছে। একদম। আচ্ছা, আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেখানে আরও কয়েকটা মডেলের নাম দেখছি, যেমন B2P। এটা ঠিক B2Bর মতো নয় বললেন। হ্যাঁ, B2P, মানে বিজনেস টু পার্টনার। এটা শুনতে B2Bর মতো লাগলেও এর ফোকাসটা একটু আলাদা। কিরকম? দেখুন, B2Bতে মূল ফোকাসটা থাকে কেনা-বেচা বা লেনদেনের উপর, কিন্তু B2P মডেলে জোর দেওয়া হয় বিজনেস পার্টনারদের মধ্যে একটা গভীর কোলাবোরেশন বা সহযোগিতার উপর। মানে শুধু লেনদেন নয়, একসাথে কাজ করা। হ্যাঁ, একসাথে কাজ করা, তথ্য আদান-প্রদান করা, জয়েন্টলি কোনো বিজনেস প্রসেস চালানো। সম্পর্কটা এখানে শুধু ক্রেতা-বিক্রেতার নয়, বরং একটা লং টার্ম পার্টনারশিপের। ও আচ্ছা। যেমন ধরুন সফটওয়্যার এজ নামে একটা কোম্পানির কথা বলা হয়েছে। তারা হয়তো অন্য টেক কোম্পানির সাথে পার্টনারশিপে নতুন সলিউশন বানাচ্ছে। সেখানে ডেটা শেয়ারিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে। অথবা সোনির কথাই ধরুন, তাদের কত রকমের ব্যবসা, টিভি, গেমিং, মোবাইল, ক্যামেরা, মিউজিক, সিনেমা। হ্যাঁ, অনেক কিছু। এই প্রত্যেকটা ডিভিশন হয়তো অনেক সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর বা ধরুন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করে। আচ্ছা। এই পার্টনারদের সাথে ডিজিটাল মাধ্যমে যে ইন্টারঅ্যাকশন, যে কোলাবোরেশন, সেটাই B2P মডেলের উদাহরণ হতে পারে। সম্পর্কটা এখানে অনেক বেশি স্ট্র্যাটেজিক। বুঝলাম। মানে সম্পর্কটা এখানে নিছক ট্রানজ্যাকশনের চেয়ে বেশি কিছু। আচ্ছা, লিস্টে B2A আর C2A নামেও দুটো মডেল দেখছি। এখানে A মানে কি অ্যাডমিনিস্ট্রেশন? হ্যাঁ, এ মানে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন। এটা কি ওই গভর্নমেন্ট মডেলগুলোর থেকে আলাদা? দেখুন, এখানে অ্যাডমিনিস্ট্রেশন বলতে সাধারণত পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্থা বা সরকারি প্রশাসনিক ইউনিটগুলোকেই বোঝায়। থিওরিটিক্যালি এগুলো ওই G2B, G2C বা C2G, B2G মডেলগুলোর খুব কাছাকাছি। ও আচ্ছা, মানে একই রকম প্রায়। হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে তারই একটা অংশ। তবে B2A বা বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন আর C2A বা কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন, এই টার্মগুলো ব্যবহার করা হয় যখন খুব নির্দিষ্ট কোনো প্রশাসনিক কাজ বা রেগুলেটরি ইন্টারঅ্যাকশনের কথা বলা হয়। একটু উদাহরণ দেবেন? ধরুন B2A
একটা ব্যবসা হয়তো কোনো সরকারি প্রশাসনিক দপ্তরের সাথে লাইসেন্স রিনিউয়াল বা ট্যাক্স রেজিস্ট্রেশন বা ধরুন কোনো নিয়মকানুন নিয়ে অনলাইনে যোগাযোগ করছে বা ডকুমেন্ট জমা দিচ্ছে। বুঝলাম। আর C2A মডেলে একজন সাধারণ নাগরিক কোনো প্রশাসনিক সার্ভিসের জন্য আবেদন করছে, যেমন ধরুন অনলাইনে প্যান কার্ড বা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করা, বা ভোটার আইডির জন্য। হ্যাঁ, বা ভোটার আইডি বা কোনো তথ্য আপডেট করা। এগুলোকে G2C বা C2Gর অংশ ভাবা যায়, কিন্তু এই C2A B2A টার্মগুলো এই নির্দিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারঅ্যাকশনগুলোকে একটু হাইলাইট করে। পরিষ্কার হলো ব্যাপারটা। মানে ফোকাসটা এখানে খুব স্পেসিফিক প্রশাসনিক লেনদেন বা যোগাযোগের ওপর। আচ্ছা, আরেকটা মডেল আছে দেখছি, P2P, পিয়ার টু পিয়ার। হ্যাঁ, P2P। এটা তো কিছুটা C2Cর মতোই শোনালো, মানে ব্যক্তিরা একে অপরের সাথে কানেক্ট হচ্ছে। তাহলে এর পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, P2P বা পিওর টু পিওর মডেলটা C2C কনসেপ্টের ওপরই তৈরি, কিন্তু এর অ্যাপ্লিকেশন আর প্ল্যাটফর্মের রোলটা একটু অন্যরকম। কিরকম? C2C-তে সাধারণত জিনিসপত্র কেনা বেচা হয়, তাই না? যেখানে প্ল্যাটফর্ম একটা মার্কেট প্লেসের মতো কাজ করে। হ্যাঁ। P2P মডেলেও ব্যক্তিরা মানে পিয়ার্স সরাসরি একে অপরের সাথে যুক্ত হয় ঠিকই, কিন্তু এখানে শুধু জিনিস নয়, অন্য অ্যাসেট বা সম্পদ আদান প্রদান হতে পারে। অ্যাসেট যেমন? যেমন ধরুন টাকা ধার দেওয়া নেওয়া, মানে P2P ল্যান্ডিং, ও আচ্ছা। অথবা ফাইল শেয়ারিং যেমন টরেন্টিং, বা এমনকি কম্পিউটিং পাওয়ার শেয়ার করা হতে পারে। ইন্টারেস্টিং। এখানে প্ল্যাটফর্মের ভূমিকাটা শুধু কানেক্টর বা একটা পরিকাঠামো দেওয়ার মতো। ধরুন একটা P2P ল্যান্ডিং প্ল্যাটফর্ম, তারা নিজেরা লোন দেয় না, তাহলে? তারা ঋণদাতা আর ঋণ গ্রহীতাদের খুঁজে পেতে সাহায্য করে, আর তাদের মধ্যে একটা সরাসরি লোন এগ্রিমেন্ট করার সুযোগ করে দেয়। মানে প্ল্যাটফর্মটা মাঝখানে থাকছে শুধু যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। অনেকটা তাই। প্ল্যাটফর্ম হয়তো ভেরিফিকেশন বা পেমেন্ট প্রসেসিংয়ে সাহায্য করে, কিন্তু আসল লেনদেনটা হয় দুই পিয়ারের মধ্যে। তাই এর পরিধিটা C2Cর চেয়ে একটু আলাদা, আর প্ল্যাটফর্মের দায়িত্ব অন্যরকম। তার মানে এখানে প্ল্যাটফর্ম সরাসরি কেনাবেচায় যুক্ত না থেকে বরং দুই পক্ষের মধ্যে লেনদেনটা সহজ করার ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে। আচ্ছা, তালিকায় খুব ছোট করে B2E নামেও একটা মডেলের কথা বলা আছে। হ্যাঁ, B2E। এটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, B2E বা বিজনেস টু এমপ্লয় মডেলও আছে। এর মানে হলো কোম্পানি তার নিজের কর্মীদের জন্য কিছু নির্দিষ্ট পণ্য বা পরিষেবা অনলাইনে দেয়। ও, এটা ইন্টারনাল ব্যাপার। হ্যাঁ, এটা সাধারণত কোম্পানির ইন্টারনাল পোর্টাল বা নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে হয়। যেমন ধরুন কর্মীদের জন্য হেলথ ইন্স্যুরেন্সের অপশন সিলেক্ট করা, বা ধরুন কোম্পানির নিজের প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া, আচ্ছা আচ্ছা। অথবা ইন্টারনাল কোনো ট্রেনিং মডিউলে যোগ দেওয়া বা ছুটির আবেদন করা। এই ধরনের ভেতরের কাজগুলো B2E মডেলের মধ্যে আসতে পারে। আমাদের সোর্সের এর খুব বেশি ডিটেলস নেই, তবে এটাও ডিজিটাল ইন্টারঅ্যাকশনের একটা ধরন যা কর্মীদের সাথে কোম্পানির সম্পর্ক সহজ করে। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একবার গুছিয়ে দেখি, মানে B2C, B2B, C2C থেকে শুরু করে সরকার, G2C, C2G, G2G, B2G, তারপর প্রশাসন, B2A, C2A, পার্টনার, B2P, পিয়ার, P2P, এমনকি এমপ্লয়ি B2E পর্যন্ত। বাপরে, ই-কমার্সের জগৎটা তো সত্যি অনেক বড় আর অনেক বৈচিত্র্যময়। ঠিক তাই। এটা তো শুধু অনলাইন শপিংয়ের চেয়ে অনেক বড় একটা ক্যানভাস দেখছি। এখানেই তো বিষয়টার আসল মজাটা, তাই না? এই মডেলগুলোর যে ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, সেটা আমাদের বুঝতে সাহায্য করে যে ডিজিটাল ইকোনমি কিভাবে আমাদের জীবনের প্রায় সব দিককেই ছুঁয়ে ফেলেছে। একদম। এটা শুধু জিনিস কেনাবেচা নয়, এটা সম্পর্ক তৈরি করছে, সার্ভিস দিচ্ছে, প্রশাসনিক কাজ সহজ করছে, পার্টনারশিপকে আরও মজবুত করছে, এমনকি মানুষে মানুষে লেনদেনের নতুন রাস্তা খুলে দিচ্ছে। সত্যি। এই সবগুলো মডেল একসাথে মিলে ব্যবসা, গ্রাহক, সরকার এবং নাগরিকদের মধ্যে যে একটা বিরাট ডিজিটাল ট্রান্সফরমেশন ঘটছে তারই একটা ছবি তৈরি করে। প্রত্যেকটা মডেলের নিজস্ব কাজ আছে, নির্দিষ্ট প্রয়োজন মেটানোর ক্ষমতা আছে, যা আধুনিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একদম, যা আধুনিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব দরকারি। এগুলোর সাংঘ নির্ভরতা আর কিভাবে এগুলো পাল্টাচ্ছে মানে ইভলভ করছে সেটা বোঝাও খুব জরুরি। সত্যিই তাই। আজকের এই আলোচনায় আমরা ই-কমার্সের এই বিভিন্ন মডেলগুলো, বিজনেস টু কনজিউমার মানে B2C, বিজনেস টু বিজনেস বা B2B,
কনজিউমার টু কনজিউমার বা C2C। এবং সরকারের সাথে জড়িত G2C, C2G, G2G, B2G, হ্যাঁ, প্রশাসনের সাথে B2A, C2A, পার্টনারদের জন্য B2P, ব্যক্তিদের মধ্যে P2P আর কর্মীদের জন্য B2E, এই সবগুলো মডেল নিয়ে একটা বেশ গভীর আলোচনা করার চেষ্টা করলাম আমরা। ঠিক। দেখলাম যে প্রত্যেকটারই নিজস্ব একটা কনটেক্সট আছে আর গুরুত্ব আছে। আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়, যা নিয়ে আমাদের শ্রোতারা ভাবতে পারেন। কি প্রশ্ন? দেখুন, টেকনোলজি তো রোজ পাল্টাচ্ছে, তাই না? মানুষের প্রয়োজন, ব্যবসার ধরন সবই বদলাচ্ছে। তা তো বটেই। তো এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এই ই-কমার্স মডেলগুলো ভবিষ্যতে আর কিভাবে বদলাতে পারে, মানে কিভাবে ইভলভ করতে পারে? আমরা কি একেবারে নতুন কোনো মডেল আসতে দেখব? নাকি পুরনোগুলি আরও জটিল হয়ে উঠবে? হ্যাঁ, বা হয়তো বর্তমান মডেলগুলোই আরও কমপ্লিকেটেড, আরও ইন্টারকানেক্টেড হয়ে উঠবে। এই ভাবনাটা কিন্তু ভবিষ্যতের ডিজিটাল দুনিয়াকে বোঝার জন্য একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে। অবশ্যই। এই দারুণ আলোচনার জন্য এবং ই-কমার্সের এই জটিল কিন্তু ইন্টারেস্টিং দিকগুলো এত সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর আমাদের শ্রোতাদেরও অনেক ধন্যবাদ আজকের এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য।